নগদ ব্যবহার বন্ধ করুন। নগদ দেশের মানুষের সঙ্গে সরাসরি যে লেভেলের বেমানি করেছে তা বলতে গেলে আমার চোখ ভিজে আসে। নগদের বিষয়ে কথা বলবো, তবে এর আগে সোলেমান সুখানের বিষয়টি শেষ করি। সোলেমান সুখান একজন আওয়ামী লীগের উচ্চ পর্যায়ের দালাল। পৃথিবীতে অবস্থিত সকল দালালকে একটি জুস মেশিনে ব্লেন্ড করে যেই দালাল তৈরি হবে তার নাম সোলেমান সুখান। স্বয়ং দালাল শব্দটা যাকে দেখে অপমানিত বোধ করবে তার নাম সোলেমান সুখান। দালাল শব্দটা যদি মানুষ হতো তবে সোলেমান সুখানকে জুতা দিয়ে পিটিয়ে বলতো, ভাই তুই আমার নাম এত পরিমাণে বদনাম করেছিস যে স্বয়ং দালাল শব্দটা হয়ে আমি অপমানিত বোধ করছি। কোনো মানুষকে দালাল না বলে তাকে সোলেমান সুখান বলেন, সে আরও বেশি অপমানিত বোধ করবে। 2016-17 সালের কথা, যখন ইউটিউব বলতে শুধুমাত্র আমরা 5-7 জনে ছিলাম। সোলেমান সুখান কোনো কাজকাম করতেন না, বেকার মানুষ, স্ট্যান্ড আপ কমেডি করে পেট চালাতেন। আমি দোকানে গিয়ে সিগারেট চাইলে কোনোদিন পেনশন দেয় না, গোল্লিপ অর স্টার। একই সময় আওয়ামী লীগের থিঙ্ক ট্যাঙ্ক বাংলাদেশের ফেসবুকের স্বাধীনতায় কীভাবে হস্তক্ষেপ করা যায় সে বিষয়ে গবেষণা শুরু করে। আওয়ামী লীগ ফেসবুক এবং ইউটিউবে নিজেদের আধিপত্য বিস্তারের কাজ দেশের একাধিক বাহিনীর উপর অর্পণ করে। র্যাব, পুলিশ, আর্মি, ডিজিএফআই, এনএসআই সহ প্রতিটি বাহিনী তাদের নিজস্ব সাইবার সেল গঠন করে, যাদের কাজ ছিল আওয়ামী লীগের গুণগান অনলাইনে প্রচার করা। তখন এই সোলেমান সুখান নিজেকে রিভাইভ করার সুযোগ পায়। প্রতিদিন এই বাহিনী সেই বাহিনীর ওয়েটিং রুমে ঘন্টার পর ঘন্টা বসে থাকতো, যার প্রমাণ আমি নিচে। একদিন আমার সঙ্গেও দেখা হয় তার যে কোনো একটি বাহিনীর অফিসে। 12টা থেকে 4টা পর্যন্ত আমার মিটিং শেষ হওয়ার পরও আমি দেখি তিনি ওয়েটিং রুমে বসে প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আত্মজীবনী পড়ছেন। বললাম, শোভন ভাই কী করেন? বলে, দেখি কোনো কাজকাম নেওয়া যায় কিনা। লোকটার মূলত আত্মসম্মানবোধ বলতে কিছুই নেই। আমাদের বাহিনীকে যদি বলা হয় আমি এই কাজ করবো না, তখন তারা জোর করে না। কিন্তু এই লোকটা ছ্যাবলার মতো বসে থাকতো। ছ্যাবলা যদি মানুষ হতো তাহলে এই লোকটাকে তোমার রাজপুত্র না, রাজপুত্র বিভিন্ন বাহিনীর সঙ্গে বৈঠকে বসে বৈঠকের সকল সদস্যদের তিনি বলতেন বাংলাদেশের সকল ইনফ্লুয়েন্সাররা নাকি তাকে অনেক সম্মান করে। সুখন ভাই, আমরা আপনাকে তখনও সম্মান করতাম না, এখনও করি না এবং ভবিষ্যতেও করবো না। আপনি আফ্রিদির সঙ্গে মিশে আমাদের সকল ইনফ্লুয়েন্সারদের যে লেভেলের মানসিক যন্ত্রণা দিয়েছেন, আপনি আসলে ক্ষমা পাওয়ার অযোগ্য। সব ইনফ্লুয়েন্সারদের সঙ্গে দেখা করতে যাওয়ার সময় তিনি আইন শৃঙ্খলা বাহিনীর কর্মীদের নিয়ে যেত, যাতে ইনফ্লুয়েন্সাররা ভয় পেয়ে সরকারের পক্ষে ভিডিও বানায়, যা মূলত দেশবিরোধী ভিডিও। তোমার রাজপুত্র না, রাজপুত্র বর্তমানে তিনি নগদের সঙ্গে যুক্ত আছেন, আর এই নগদের মালিকানা নিয়ে তিনি যে রাজনীতি করেছেন তার নথিও কিন্তু ফাইলে লিপিবদ্ধ আছে। 2% রিজার্ভ বাইক সময়মতো ইন্টারনেটে ছেড়ে দিব। তবে ছেড়ে দিয়ে লাভ কি, ততদিনে নগদের বর্তমান মালিকানা থাকা নিয়ে সন্দেহ তৈরি হয়েছে, কারণ নগদকে একটি পুরো গোখরা সাপের সঙ্গে তুলনা করা যায়। নগদের যাত্রা শুরু 2019 সালের 26শে মার্চ থেকে। প্রথম থেকে দেশের মানুষের মনে ভরসা জোগানোর জন্য নিজেদেরকে ডাক বিভাগের একটি প্রতিষ্ঠান হিসেবে প্রচার করত। ডাক বিভাগের ডিজিটাল লেনদেন হিসেবে পরিচিতি পায় নগদ। লোগো ব্যবহার করত। কিন্তু ভণ্ডামের বিষয় এই যে আমাদের কাছে প্রচার করা হলেও এটি তখনও ডাক বিভাগের প্রতিষ্ঠানে ছিল না। প্রতারণার নমুনাটা দেখুন। জনগণকে এভাবে ধোঁকা দেওয়ার 3 বছর পরও নগদের প্রতিষ্ঠা হয়নি ডাক বিভাগ এবং কেন্দ্রীয় ব্যাংকের কর্তৃত্ব। তাহলে আমাদের ভরসা পেতে এই যে বলা হলো নগদ ডাক বিভাগের প্রতিষ্ঠান, এত বড় প্রতারণা করার সাহস আমাদের সঙ্গে কিভাবে পেল? করোনাকালীন সময়ে কাজ হারানো 33,39,000 পরিবারকে 2,500 টাকা প্রদানের সিদ্ধান্ত সরকার নিলে এই নগদ পায় 14,97,000 পরিবারকে অর্থ প্রেরণের দায়িত্ব, অর্থাৎ 374,25,00,000 টাকা। এই টাকা কি করেছে নগদ? 14,97,000 পরিবারকে যে টাকা পাঠিয়েছেন এমন কোনো প্রমাণ তাদের কাছে নেই। তাহলে বাকি টাকা গেল কই? দেশের মানুষকে তার হিসাব করি। অর্থ মন্ত্রণালয়ের নির্দেশনা ছিল নগদের কার্যক্রম চালাতে হলে ডাক বিভাগের একটি সাবসিডিয়ারি কোম্পানি গঠন করতে হবে। এই কোম্পানির 51% শেয়ার থাকতে হবে ডাক বিভাগের হাতে। যদিও 5 বছরে সাবসিডিয়ারি কোম্পানি তৈরি করতে পারেনি ডাক বিভাগ, এবং এটা তো সম্ভব না, যেখানে ডাক আইন অনুযায়ী ডাক বিভাগের সাবসিডিয়ারি কোম্পানি গঠনের সুযোগই নেই। তাহলে আমাদেরকে যে বলা হলো এটি ডাক বিভাগের প্রতিষ্ঠান, এত বড় বাটপারি পুরো জাতির সঙ্গে কেমনে হইল? সামাজিক সুরক্ষা কার্যক্রমের আওতায় 2023 অর্থবছর অনুযায়ী 58,01,000 নারী পুরুষ বয়স্ক ভাতা নিচ্ছে 600 টাকা করে। 25,75,000 বিধবা মাসে 550 টাকা করে ভাতা পায়। 29 লাখ প্রতিবন্ধী পায় 850 টাকা। মা ও শিশু সহায়তা কর্মসূচির উপকারভোগীর সংখ্যা 13,04,000। এই খাতে চলছে চরম পর্যায়ের দুর্নীতি। আপনি যদি নগদ ব্যবহারকারী না হন তাহলে এই সুবিধা পাবেন না। সরকারি এই সুবিধা পেতে হলে নগদ ব্যবহার বাধ্যতামূলক, কিন্তু এরপরও অধিকাংশ টাকা চলে যাচ্ছে হ্যাকারদের পকেটে। আমাদের এখানে প্রত্যেক মাসে 1 থেকে 200 তাদের শেখা হয়, মানুষ কাকলা করতেছে, মানে পা করতেছে, বাবা তুমি আমার টাকাটা ফেরত দাও, কিন্তু আসলে মানুষকে সাধারণ মানুষকে তো বোঝানো যায় না যে আসলে টাকাটা আমার দিয়ে আসে।
টাকা আসলে এই অফিসের মাধ্যমে নগদের কাছ থেকে আসে, নগদের জিনিসটা বাংলাদেশ ব্যাংকের মাধ্যমে দিয়ে দেয়। ঠিক আছে, আপনার কাছে যখন একটা একটা মানুষ যখন আপনার চোখের সামনে এসে কান্না করবে যে তাই যে এই টাকা দিয়ে একটা ওষুধ খায়, ঠিক আছে, আমরা তো আসলে দিন রাত মানে এই সাধারণ মানুষের জন্য আসলে কাজ করে থাকি। যখন কাজ করতে যায়, যখন একটা মানুষ চোখের সামনে এসে কান্না করে আমার টাকা নিয়ে গেছে, ঠিক আছে, আমার টাকা দিয়ে ওষুধ খাইতে পারতাম, আমার টাকাটা দিয়ে আমি আমার দেখা গেছে তো আমার ছেলেরা আমাকে ভাত দেয় না, এই টাকাটা দিলে আমার অন্তত 3 বেলা আমি ভাত খাইতে পারি। আমাদের বৃদ্ধ, বিধবা কিংবা প্রতিবন্ধী জনগোষ্ঠীর অধিকাংশই থাকে অনাহারে। সম্পূর্ণ অর্থ প্রেরণের লিস্ট G2P নিয়মে হওয়ায় কে কে অর্থপ্রাপ্তির আওতাভুক্ত তার লিস্ট থাকে নগদের কাছে। আর এই লিস্ট হ্যাকারদের কাছে কি করে যায়? প্রতি 3 মাসে প্রতিটি ইউনিয়নে অন্তত 100টি অভিযোগ এমন আসে যে আমাদের হতদরিদ্র মানুষরা তাদের অর্থ পায়নি। বাংলাদেশে ইউনিয়নের সংখ্যা 4578টি। প্রতিটি ইউনিয়নে এমন গড়ে 100টি অভিযোগ আসলে অভিযোগের সংখ্যা হয় 4,57,800, যাকে গড়ে 600 দিয়ে গুণ করলে দাঁড়ায় 27,46,80,000 টাকা। বছরে 4 বার এই টাকা ছাড়া হলে তার পরিমাণ দাঁড়ায় 109,27,20,000 টাকা। হ্যাকারদের কাছে চলে যাওয়া এই 109 কোটি টাকার মধ্যে নগদের ভাগ কত? এর বাইরে আমাদের বয়স্ক কিংবা প্রতিবন্ধীরা কোনো মাসে অর্থ না উত্তোলন করলে সেই টাকা নগদ পুনরায় তাদের অ্যাকাউন্টে নিয়ে যায়। যদি প্রতি ইউনিয়নে মাত্র 50 জন এমন হয়, তাহলে বছর শেষে দাঁড়ায় 55 কোটি টাকা। আমাদের টাকা আমরা না তুললে সেটা যদি নগদ নিজের মনে করে তা নিয়ে যায়, তবে তো এটা আমাদের সঙ্গে প্রতারণা, তাই না? 2021 সালের ফেব্রুয়ারিতে এক্সিম ব্যাংক থেকে আমাদের অর্থ জমা রাখা ট্রাস্ট ফান্ডের বিপরীতে 500 কোটি টাকা ঋণ নেওয়া নগদ। MFS এর নিয়ম লঙ্ঘন করেই আমাদের অর্থ জামানত হিসেবে ব্যবহার করে ঋণ দেওয়া হয় তাদের। স্বভাবতই ঋণের জামানত রাখার পর নগদ অ্যাকাউন্টে তৈরি হয় ঘাটতি। এদিকে মোট ঋণের 317 কোটি টাকা অনাদায় হয় এক্সিম ব্যাংক বিষয়টি বাংলাদেশ ব্যাংকে অবহিত করে। অপরদিকে মোট ঋণের 317 কোটি 7 লাখ টাকা বকেয়া হলে এক্সিম ব্যাংক সে বছরের মার্চে ঋণের জামানতে থাকা নগদের ট্রাস্ট ফান্ড থেকে আমাদের 317 কোটি টাকা দিয়ে সমন্বয় করে। আমাদের টাকা আমাদের অনুমতি ছাড়া MFS এর নিয়ম লঙ্ঘন করে কোন অধিকারে, কোন ক্ষমতা বলে নগদ তার লগ্নি করার সুযোগ পায়? ক্ষমতা কোন জায়গা থেকে আসে তা আমরা ভালো মতো জানি। এবং এটা আপনার আশীর্বাদ ছাড়া কোনোদিনই সম্ভব হতো না। এবং আমার মনে পড়ে যখন আমরা উদ্বোধন করি তখন PMO 10-12 জন স্টাফ ছিল, বাট আপনি আপনার ব্যাগ 2 তলা থেকে নামিয়ে এনে নিজে হাতে গুনে এই টাকাটা আমাকে দিয়েছিলেন। কিন্তু এই স্বাধীন দেশেও যদি প্রতারকরা প্রতারণা করে পার পেয়ে যায়, তবে এত মানুষের রক্তের দাম ম্লান হয়ে যাওয়ার আশঙ্কা তৈরি হয়। আশা করি বুঝতে পেরেছেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম। তোর আজকে যে বার্তারকি মারা গেছে, আমি হচ্ছে কালকে তার তথ্য আসা পরবর্তীতে তার পরবর্তীতে আমি জানলাম করেছিলাম ওয়েবসাইটের মধ্যে তার নাম একটা নতুন বার্তারকির নাম আমি সংযোগ, হ্যাঁ, ওয়েবসাইটে দেওয়ার পরবর্তীতে যখন পেরোলটা দেব, দেওয়ার পরবর্তীতে বার্তারকির মোবাইলে যখন টাকা যাব, তার আগ মুহূর্তে তখন এইখানে মোটামুটি আমরা 1 মাস সময় আমরা আইডিটা দিলাম, দেওয়ার পরবর্তীতে ওয়েবসাইটে দিয়ে দিলাম, ঠিক আছে, তার মোবাইলে টাকা ঢুকতে 1 মাস সর্বোচ্চ সময়। এই 1 মাসের মধ্যে, ঠিক আছে, কতটা ওরা স্মার্ট, এই 1 মাসের মধ্যে ওই বার্তাবককে যে আপনার নামে একটা ওই হয়েছে, ঠিক আছে, আপনার এই ঠিক আছে, আপনার নামে ওই আপনার মোবাইলে মেসেজ আপনি এটা জেনেই ভাবেন এই জিনিসটা তার কত সময়, 1 মাস সময় একটা নতুন ভাতা আমাকে সেটাতে ওরা 1 মাসের মধ্যে ওরা জেনে হ্যাকার এটার ভিতর থেকে হয়, এটার ভিতর থেকে হয়, হ্যাঁ, এটা ভিতর থেকে হয়, ঠিক আছে। এবং এটা ভিতর থেকে হয় বলতে, হ্যাঁ, নতুন তথ্যটা আমরা যখন আমার খেলা তো 7 মাস আগে আমরা তখন একটা ট্রেনিং গেছিলাম, তখন আমাদের খুব ঘনিষ্ঠ একটা হচ্ছে প্রচন্ড সৎ একটা, ঠিক আছে। তখন উনি আমাকে একটা কথা বলছে, এই যে নগদ আপনাকে নগদ কোম্পানি থেকে নগদ থেকে আপনাদেরকে ট্যাব দিতেছে, ঠিক আছে, তারপর হচ্ছে আপনাদের সরঞ্জাম, ঠিক আছে, বাইক, অফিসের প্রিন্টার, খাতা দিতেছে, হ্যাঁ, একটা অফিসের ফটোগ্রাফি মেশিনটা তারা দিতেছে, ঠিক আছে, কোন থেকে নিতেছে চিন্তা করতে পারতেছেন না। এত টাকা তাদের কোথেকে আসছে? এই লাখ লাখ টাকা জমি কিনে দিতেছে, লাখ লাখ টাকা গাড়ি কিনে দিতেছে, এই টাকা কোথেকে আসে? আপনি এতটুকু চিন্তা করেন তাহলে কত বড় একটা আছে এটাও